আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে, এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে। তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর, তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে। আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না। মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায়। বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে। আমার কাছে মনে হয় যে এখনো গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনো চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে পাক। যারাই এবং যখনই কোনো গুম খুন এবং হত্যা হয়, সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া, নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা? বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়, যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না। ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও। আপনার লজ্জা পাওয়া উচিত। যে ওসমান হাদি নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। হায়াতে তাইয়েবা নসিব করেন এবং আপনাদের সামনে বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশের জনতার কথা বলতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক নসিব করেন। প্রিয় ভাইয়েরা, ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন। ওসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত 2 দিন ধরে যেমন ছিল খুব একটা পরিবর্তন আসে নাই। তবে আজকে আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে। তো আমরা ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে, সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে। তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় 1.5 কোটি টাকায় ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য। সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই। ভাইয়েরা, ওসমান হাদি বাংলাদেশে, আপনারা এখানে যারা আছেন অধিকাংশই আমার নাম জানেন না, সেটা আমি জানি, কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেইখানে ওসমান হাদি তাকে চেনে না এমন একজন মানুষ রয়েছে। সুতরাং সেই ওসমান হাদি বিভিন্ন সময়ে আপনাদেরকে জানিয়েছেন যে তার উপরে হত্যার হুমকি রয়েছে, বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে। এবং শাহবাগ থানায় গত ডিসেম্বরে একটা জিডিও করা হয়েছে, এবং এই হামলার কিছুদিন সপ্তাহখানেক আগেও ওসমান হাদি নিজের প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তাকে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের নাম্বার সে পাবলিক করে দিয়েছিল।
বাংলাদেশ সরকার যারা দায়িত্বে রয়েছেন, যে সকল গোয়েন্দা সংস্থা, অত্যন্ত হাস্যকর বিষয় যে ওসমান হাদির তার উপরে যে আক্রমণ হয়েছে, এখন পর্যন্ত আপনারা যেই ফুটেজ দেখেছেন বা যাদেরকে শনাক্ত করা হয়েছে, এইটা আসলে কোনো গোয়েন্দা সংস্থা করে না, আমরা শনাক্ত করে তাদের কাছে এই ফুটেজ পাঠিয়েছি। তো গোয়েন্দা সংস্থার কাজ কি একজন ব্যক্তির উপর আক্রমণ হওয়ার পরে মানে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ চাওয়া, নাকি কোন কোন পথ ধরে এই খুনিরা পালিয়েছে সেই ফুটেজগুলো তারা নিজ দায়িত্বে সংগ্রহ করা? রাত 10টার সময় সিআইডির একটা টিম এই হসপিটালে এসেছে, রাত 2টায়, দুঃখিত। তো রাত 2টায় ঘটনা হচ্ছে দুপুর 2টার, আর তারা এসেছে রাত 2টায়। মানে এটা তো একজন খুনির জন্য পালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট সময়। সুতরাং আমাদের কাছে স্পষ্ট মনে হয়েছে যে বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে তারা সম্পূর্ণভাবে এক্ষেত্রে অসহযোগিতা করেছে, এবং জুলাইয়ের এই যে শক্তি যারা বাংলাদেশকে ধারণ করে, আমার কাছে মনে হয় যে এখনও গোয়েন্দা সংস্থার মধ্যে এমন কিছু লোক রয়ে গেছেন যারা এখনও চাচ্ছে না যে বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব ফিরে পাক। দীর্ঘ 17 বছরে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব যেভাবে দিল্লির কাছে মাথা নত করেছিল, তারা এখনও সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং ইতিমধ্যেই আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, এটা সম্ভবত 5 থেকে 10 মিনিট আগের ঘটনা, যে তারা বলেছে যে খুনি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে পালিয়েছে। আপনাদের কাছে একটা কথা জানতে চাই যে বাংলাদেশে যারাই এবং যখনই কোনো গুম, খুন এবং হত্যা হয়, সেই খুনির আশ্রয়দাতা অটোমেটিক্যালি ভারত হয়ে যায়। তো একটা প্রতিবেশী রাষ্ট্রের দায়িত্ব কি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের যে নিরাপত্তা, যারা বিঘ্নিত করে তাদেরকে আশ্রয় দেয়া, নাকি তার পার্শ্ববর্তী রাষ্ট্রের নিরাপত্তা যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেই দিকে সহযোগিতা করা? আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাতে চাই, যদি সত্যি সত্যিই ভারতে এই খুনি পালিয়ে থাকে, তাহলে যেন অতি দ্রুত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে আহ্বান জানানো হয় খুনিকে হস্তান্তরের ব্যাপারে। এবং এই ব্যাপারে যদি ভারত অসহযোগিতা প্রকাশ করে, তাহলে ইনকিলাব মঞ্চ বাংলাদেশের সকল বাংলাদেশপন্থী জনতাকে নিয়ে ঘোষণা করছি যে বাংলাদেশে ভারতীয় দূতাবাসের আর কোনো কার্যক্রম চলতে দেয়া হবে না। যেই রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিনষ্ট করে দিতে চায়, যারা বারংবার বাংলাদেশের এই মানচিত্রে যারা থাবা বসিয়েছে, তাদেরকে আশ্রয় দিয়েছে, এবং এই খুনি পতিত স্বৈরাচার হাসিনাকে যারা এখন পর্যন্ত লালন পালন করছে, সেই রাষ্ট্রের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবার আর কোনো কারণ হতে পারে না। আমরা বাংলাদেশের জনগণ হিসেবে আপনাদের মাধ্যমে বহির্বিশ্বের যারা আছেন তাদেরকে একটা বার্তা দিতে চাই যে আপনারা অতি দ্রুত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের ব্যাপারে যে আশঙ্কা দেখা দিয়েছে এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে যারা বিভিন্নভাবে বিনষ্ট করার চেষ্টা করছে, বহির্বিশ্বে যারা রয়েছেন, আপনারা অতি দ্রুত এই প্রতিবেশী, এই আধিপত্যবাদের যেই শক্তিটা রয়েছে, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, তাদের বিরুদ্ধে আপনাদের জোরালো কণ্ঠস্বর আমরা শুনতে চাই। ডক্টর ইউনূস মহোদয়, আপনি খুব সুন্দর সুন্দর করে কথা বলেন, মাঝে মধ্যে একটু মুচকি হাসেনও, আপনার লজ্জা পাওয়া উচিত। যে ওসমান হাদি, আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার, তিনি তো আসলে কোনো রাজনৈতিক দল এবং মতের মধ্য দিয়ে উঠে আসা সরকার নয়, তিনি তো বাংলাদেশের জনতার সরকার। সেই বাংলাদেশের জনতার কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা, বাংলাদেশের 300 আসনের মধ্যে ঢাকা 8 আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা জানেন। ওসমান হাদি কোনো ঠুনকো ব্যক্তি নয় যে তাকে যে কোনোভাবেই আপনারা বিবেচনায় নিতে পারেন। ওসমান হাদি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রতীক। সুতরাং আপনারা ওসমান হাদির
নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, অথচ আপনারা বলেন ফেব্রুয়ারির 12 তারিখে আপনারা নাকি নির্বাচন করবেন। এক আসনের প্রার্থীর আপনারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেন না, আর 300 আসনে আপনারা ইলেকশন করবেন এবং সেই ইলেকশন সুষ্ঠু হবে, কোনো ঝামেলা হবে না এবং সবথেকে সুন্দর নির্বাচন হবে, এমন কথা যখন আপনারা বলেন তখন আপনাদের মুখে আমাদের থুতু মারতে ইচ্ছে হয়। আপনাদেরকে আমরা জানাতে চাই যে ইতিপূর্বেও ওসমান হাদি তার শঙ্কার কথা জানানোর পরেও কেন গোয়েন্দা সংস্থা থেকে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হলো না, এবং আপনারা জানেন যে এই যে খুনি, এই খুনি ইতিপূর্বেও গ্রেফতার হয়েছে এবং তাকে এই সরকারের আমলেই জামিন দেওয়া হয়েছে। আমরা তো মনে করি যে তার এই জামিন ওসমান হাদিদের মতো যারা জুলাইয়ের কণ্ঠস্বর, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভালোবাসে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য লড়াই করছে, তাদেরকে আসলে মেরে ফেলার জন্যই এদেরকে বের করা হয়েছে। সুতরাং এই দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না। আমরা কোনোভাবেই আপনি বিমান থেকে লাফ দিবেন এবং হেলমেটে ওসমান হাদির ছবি সেখানে পোট্রে করবেন, আমরা তো ওসমান হাদির এই অচেতন অবস্থায় তাকে আপনারা পুষ্পমাল্য দিবেন এই প্রত্যাশা আমরা রাখি নাই। আমরা অন্তত মনে করেছিলাম যেহেতু ওসমান হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর এবং অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় শক্তির জায়গা, সুতরাং আপনাদের নিজেদেরই দায়িত্ব ছিল ওসমান হাদিকে রক্ষা করা। যেহেতু আপনারা ওসমান হাদিকে আমরা 48 ঘন্টা সময় দিয়েছিলাম, আপনারা এই 48 ঘন্টার মধ্যে ওসমান হাদির যারা খুনি রয়েছে তাদেরকে আপনারা গ্রেফতার করতে পারেন নাই। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চ এবং বাংলাদেশের জনতার মতামতকে প্রাধান্য দিয়ে আপনাদেরকে বলছি যে ওসমান হাদির জন্য আপনারা খাস করে দোয়া করেন। আল্লাহ না করুক ওসমান হাদির যদি কিছু হয়ে যায়, ওসমান হাদি যেই দিন, যদি আল্লাহ না করুক কোনো কারণে সে নিঃশ্বাস বন্ধ করে, সেই দিন এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ দিন। আমরা চুপ রয়েছি এর জন্য আপনারা মনে করবেন না যে ওসমান হাদি শুধু একা। বাংলাদেশের 18 কোটি জনতা এখন ওসমান হাদি বলে স্লোগান দেয় যে আমরাই ওসমান হাদি। সুতরাং আপনার এই ক্ষমতা, আপনার এই রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অতি দ্রুত যারা এর পিছনে দায়ী রয়েছেন তাদেরকে গ্রেফতার করা হোক। এবং অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার হচ্ছে যে আমাদের আইনজীবীরা বাংলাদেশের প্রেক্ষাপটে তারা আসলে এই পেশাটাকে যে কিভাবে গ্রহণ করে আমি জানি না। মানে তারা মনে করে যে টাকার কাছে মানবতা বিক্রি করে দেয়া যায়, টাকার কাছে রাষ্ট্রকে বিক্রি করে দেয়া যায়, নয়তো তার মতো একজন সিরিয়াল কিলারকে কিভাবে তারা এই জামিন দিল যে অস্ত্র মামলায় গ্রেফতার হয়েছে, অস্ত্রসহ। সুতরাং আমরা মনে করছি যে বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের জন্য দরকার, রাষ্ট্রে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে আছেন তারা সেই নিরাপত্তা বাংলাদেশের জন্য নিশ্চিত করতে পারছেন না। সুতরাং আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে আগামীকালকের মধ্যে যদি এই আসামি গ্রেফতার না হয় তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইনমন্ত্রী এই দুইজনেরই পদত্যাগ দাবি করছি। এবং আমরা সেই সাথে আপনাদেরকে জানাতে চাই যে আগামীকালকে ঢাকায় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সর্বদলীয় একটি প্রতিরোধ সমাবেশের আয়োজন করা হয়েছে বিকাল 3টায় শহীদ মিনারে। বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং মত যারা বাংলাদেশপন্থী, কোনোভাবেই যারা ভারতের তাবেদার, তাদেরকে আমরা এখানে আমন্ত্রণ জানাচ্ছি না। যারা বাংলাদেশপন্থী সকল রাজনৈতিক দল, মত এবং সংগঠনকে আগামীকালকে শহীদ মিনারের 3টার প্রতিরোধ সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এবং আগামীকালকে আমরা সেখানে বাংলাদেশের জনতার পক্ষ থেকে আমরা সেখানে কর্মসূচি ঘোষণা করব এবং পরবর্তী পদক্ষেপ আমাদের কি হবে সেটা আমরা আপনাদেরকে জানাবো।